গুরুত্বপূর্ণ সংস্কারে একমত হতে অতিরিক্ত সময় লাগতে পারে। নির্বাচনের জন্য ধৈর্য ধরতে বললেন প্রধান উপদেষ্টা। ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪,০০০ কোটি টাকা। ১.৫ দশকের লুটপাটে আরও ২ বছর ভুগবে দেশ, বলছে সিপিডি। পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। এবং রমজান সামনে রেখে খেজুর আমদানিতে কমানো হবে শুল্ক। পেঁয়াজ চিনির দাম নাগালে রাখতে তৎপর এনবিআর। স্বর্ণ চোরাচালানে জড়িত এয়ারলাইন্সের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গুরুত্বপূর্ণ সংস্কারে একমত হতে অতিরিক্ত সময় লাগতে পারে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই হবে নির্বাচন। জুলাই হত্যাসহ ১৫ বছরের সব অপকর্মের বিচার হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকুন। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের বৈঠকে এমন প্রত্যাশার কথা জানানো হয়। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সরকার রূপরেখা দেবে বলে আশা করেন তিনি। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে হস্তান্তর করা হবে ক্ষমতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ক্যাথরিন ওয়েস্টকে জানান, গত 16 বছরে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অলিগার্ক এবং আমলাদের দ্বারা পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে সহায়তা করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথা জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূসের সরকার রূপরেখা ঘোষণা করবে বলে আশাবাদী ব্রিটেন। রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে বলেও প্রত্যাশা করে যুক্তরাজ্য। I welcome the interim government's determination to build a better
democratic future for the people of Bangladesh. We expect Professor Yunus to lay out his vision for how all that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে। তারা বরং জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য $10 মিলিয়ন সহায়তা দেবে বলেও জানানো হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 2,85,000 কোটি টাকা। খেলাপি গ্রাহকদের কাছে অর্থ আটকে থাকায় নিজের জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক। অর্থনীতিবিদরা বলছেন ঋণ আদায়ে কঠোর না হলে কাটবে না সংকট। ব্যাংকে টাকা তুলতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক গ্রাহককে। খেলাপি ঋণের ভার ও তারল্য সংকটের ফলে এমন পরিস্থিতি জানাচ্ছেন ব্যাংকাররা। টাকার জন্য এখন ঘুরতেছি, এখন আমার টাকাও দেয় না, আমি যাইতেও পারি না। আমাদের দরকার, কিন্তু আমরা টাকা ওইভাবে পাচ্ছি না। ব্যাংক যে বিনিয়োগ করেছে ওখান থেকে সকল টাকা তো একদিনে তুলে আনতে পারবে না, কিন্তু আমাদের ডিপোজিটররা ওনার টাকার মায়ার কারণে ওনার টাকা উনি চাইতে পারেন, কিন্তু উনি অ্যাডভান্স চাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 17%। সবচেয়ে বেশি খেলাপি বেসরকারি ব্যাংকগুলোতে। এরপরই তালিকায় আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ তুলনামূলক কম। লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয় বলছেন ব্যাংক মালিকরা। সংকুচিত মুদ্রানীতি ফলো করে মানি সাপ্লাই বাড়াবো না, ওই এক রাস্তা যদি বসে থাকে IMF এর ফর্মুলা নিয়ে দেশকে আরো বিপদে ফেলাইব। তো একবার এই বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এই বাণিজ্যিক ব্যাংকে লুটপাট হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক একই লোক আবার বাণিজ্যিক ব্যাংকগুলোকে গলা চিপিয়ে ধরতেছে। ব্যাংক সার্ভে করতে প্রথম কাজই হচ্ছে আপনাকে ডিপোজিটরের যে আস্থা ওইটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ওইটা যে পর্যন্ত না প্রতিষ্ঠিত হবে সে পর্যন্ত আপনি ব্যাংক ইমপ্রুভ করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে আগে 6 মাস কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তা খেলাপি হতো। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সেটি কমিয়ে 3 মাস করায় জুনের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে। মেয়াদি ঋণ 3 মাস থাকলে এটা এখন ক্লাসিফাইড হয়ে যাবে। তো এই সংজ্ঞার আওতায় এইবারই প্রথম এই কোয়ার্টারেই খেলাপি ঋণ হিসাব করা হয়েছে, এবং এটা একটা অন্যতম কারণ যে এই সংজ্ঞার কারণে খেলাপি ঋণ বেশ কিছুটা বেড়ে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক খাতে আন্তর্জাতিক মান অনুসরণ করা হবে, যা ঋণ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এনবিআরের দুর্নীতি ও ঘুষ চক্র থেকে বের হতে চান ব্যবসায়ীরা, আর বাংলাদেশ ব্যাংকে স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করতে সংস্কার জরুরি বলে মনে করে এফবিসিসিআই। আর সিপিডি বলছে দুর্নীতির কারণে 2 বছর ভুগবে দেশ। স্বপ্নের উত্তরণ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে আর মাত্র 2 বছরের অপেক্ষা। কিন্তু হাসিনা সরকার বৈশ্বিক ব্যবসায় প্রতিযোগিতা সূচকে বাংলাদেশকে যে নাজুক অবস্থায় রেখে গেছে তাতে এলডিসি থেকে উত্তরণের পর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে, এমনটাই মনে করে গবেষণা সংস্থা সিপিডি। রোববার রাজধানীর ব্র্যাকেন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সংস্থাটি জরিপের তথ্য তুলে ধরে জানায় আগামী 2 বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, দারিদ্র, দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, জ্বালানি সংকট সহ 32টি সমস্যা। We think that we need a regulatory reform commission. That kinds of a commission maybe we consider for changing the regulatory part of the study. আলোচনায় উঠে আসে মধ্যম আয়ের ফাঁদে পড়ার শঙ্কার কথা। এনবিআরের দুর্নীতি ও ঘুষ চক্র থেকে মুক্তি পেতে সংস্থাটির প্রতিটি বিভাগের জন্য আলাদা পলিসি করার তাগিদ দেন ব্যবসায়ীরা। বছরে যে 20-25 লাখ টাকা ঘুষ দেই সেটার কোনো প্রুফ থাকে না, তো ওইটার উপরে আবার আরেকটা 30% আমাকে আবার ফাইন করে দেয় যে ঘুষ কেন দিচ্ছেন, ওইটার জন্য একটা ঘুষ দিতে হয়। এই ঘুষের উপরে ঘুষ চলে। এনবিআর কে একটা যদি আমরা ডিফারেন্ট পলিসি দিতে পারি, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, বন্ড সবগুলাকে,
আমার মনে হয় যে করাপশন 50% কমিয়ে আনা সম্ভব। এ সময় বাংলাদেশ ব্যাংককে অর্থনৈতিক দুর্বৃত্তায়নের বাতিঘর দাবি করে আর্থিক খাত শক্তিশালী করতে রাজনৈতিক সংস্কারের তাগিদ দেন বিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। This central bank has destroyed all the commercial banks. যে একটা দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে what do we expect now? So essentially, if we want to do reforms, if we want to have a better Bangladesh in the future, the first thing to reform is the politics. আলোচনায় সমাধান দেখছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। প্রয়োজনে বিজনেস রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন করার কথাও জানান তিনি। But the open question, I think a good question to ask, is do we need another commission just for businesses? Articulate it. I will debate it with you once. If we are convinced, we'll put it up. এ সময় 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলের লক্ষ্য থেকে সরকার সরে আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। We will officially announce how many the number is, but কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাকে পাঠানো হয় কারাগারে। গত 12 নভেম্বর প্রসিকিউশনের আবেদনে জিয়াউল হাসানকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তে পাওয়া তথ্য যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 16 আগস্ট তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গুম করে নির্যাতন, পরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় শিবির কর্মী আলমগীরকে। আরেক কর্মী আব্দুল করিমকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় আইনশৃঙ্খলা বাহিনী। দুজনই এমন অভিযোগ তুলে বিচার চাইলেন ট্রাইব্যুনালে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের আমলে গুম ও নির্যাতনের 7টি আলাদা অভিযোগ দাখিল করে ছাত্র শিবির। আসামি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 53 সদস্যকে। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। শিবির কর্মী সাইফুল ইসলাম তারেককে বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। 50 দিন আটকে রেখে চালানো হয় অকথ্য নির্যাতন। এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম, আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। তার মতো আওয়ামী লীগের আমলে গুম করে নির্যাতন করা হয় শিবিরের আরেক সদস্য রুহুল আমিনকে। 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল, এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। অনেকক্ষণ পিটাইছে, পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখনো বস। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। যারা এখন মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এদিকে জুলাই গণহত্যার বিচারের জন্য প্রস্তুত নতুন এজলাস। সংস্কার কাজ পরিদর্শন করেছেন চিফ প্রসিকিউটর। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগের 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিএমএম আদালতে শুনানি শেষে আদেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আবু সাইদ 3 দিনের রিমান্ড আবেদন করেন। উনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, ওইখানে আপনাকে পুলিশ গ্রেফতার করে আজকে বিজ্ঞ আদালতে কোর্টে আনেন। আমরা সরকারি পক্ষে রিমান্ডের পক্ষে বলি, আর আসামি পক্ষের লোকেরা রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ডের কথা শুনে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। 30 নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে বয়সসীমা 35 বছর বাস্তবায়নের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে 24 নভেম্বর শাহবাগের সমাবেশের ঘোষণাও দেওয়া হয়। সরকারকে বার্তা দিতে চাই যে
এই ৩৫-৩৭ যেই সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হবে না এবং এই যে ৪৭তম বিসিএস সার্কুলার আসতেছে এই ৩০শে নভেম্বরের মধ্যে, আমরা চাচ্ছি এই ৩০শে নভেম্বরের যে সার্কুলার ৪৭তম বিসিএস সার্কুলার, এই সার্কুলারের মধ্যেই এই ৩৫ এবং ৩৭ বাস্তবায়ন হতে হবে। সামনে ২৪শে নভেম্বর বেলা ১১টার সময় শাহবাগে আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম ৩৫ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করব। জনপদের সময় আরও থাকছে। ৩ বছরে ঢাকা সিলেট ৬ লেন সড়কে কাজ হয়েছে মাত্র ১০%। ১২১ কিলোমিটার এখনও হয়নি জমি অধিগ্রহণ। জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস। রমজান সামনে রেখে খেজুরের আমদানির শুল্ক কমানো হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে কোনো এয়ারলাইন্স জড়িত এমন প্রমাণ পাওয়া গেলে রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। স্বর্ণ চোরাচালানের ক্ষেত্রে অনেক সময় দেশের বিমানবন্দরগুলো ব্যবহার হচ্ছে। বিমানে করে আনা এসব অবৈধ স্বর্ণ ও চোরাচালানকারীরা শুল্ক বিভাগের হাতে ধরাও পড়ছে। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস এলাকায় যাত্রী সেবা হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে রাজস্ব বোর্ড চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব বিমানে করে স্বর্ণ চোরাচালানের প্রমাণ পাওয়া যাবে তাদের রুট পারমিট বাতিল করা হবে। যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করব। এদিকে আগামী রমজানে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে খেজুর সহ অন্যান্য নিত্যপণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। আমরা খেজুরের উপরে অনেক হাই ডিউটি আছে। আমাদের দেশে প্রচুর খেজুর এখন কনজাম্পশন হয়, বিশেষ করে আমাদের রোজার সময় এটা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটা পণ্য। খেজুরের ডিউটিও আমরা প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিয়েছি। বিমানবন্দরে যাত্রী সেবা নিশ্চিত করতে যাত্রীদেরও অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, শিগগিরই রাজস্ব বোর্ড পুরোপুরি অনলাইন নির্ভর সেবা দিবে। ৩ বছরে ঢাকা সিলেট ৬ লেন সড়কের কাজ হয়েছে মাত্র 10%। আগামী বছরের মধ্যে ৩০,০০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও ২০২৮ সালের আগে সেটির সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের কর্মকর্তা বলছেন, ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। কথা ছিল ২০২৩ সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত ২৬৫ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানা জটিলতার মধ্যে ঘুরপাক খেতে থাকে প্রকল্প। জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ ছাড়া তড়িঘড়ি করে ২০২১ সালের ২৪ অক্টোবর সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। প্রকল্প সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত ২৬৫ কিলোমিটারে শেষ হবে। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য ৫.৫ মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় ৬৬টি সেতু, ৩০৫টি কালভার্ট, ৭টি ফ্লাইওভার ও ওভারপাস, ৬টি রেলওয়ে ওভারপাস থাকবে। ইতিমধ্যে ঢাকা সিলেট অংশের ১৩টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। সিলেট তামাবিল ৬ লেন প্রায় ৬০ কিলোমিটার সড়কের কাজের ৩টি প্যাকেজের মধ্যে একটি সম্পন্ন হয়েছে। ঢাকা সিলেটের ২০৯ কিলোমিটারের মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ১২১ কিলোমিটারের জমি অধিগ্রহণ হয়নি। আমাদের শ্রেণী পরিবর্তন জনিত একটা জটিলতা ছিল, ওটা আমরা ইতিমধ্যে সমাধান করতে পেরেছি। আশা করছি যে খুব দ্রুতই আগামী ২-৩ মাসের মাঝে ভূমি অধিগ্রহণের বিষয়ে একটা জেলা প্রশাসন মহোদয় কোর্টে একটা ভালো অগ্রগতি আমরা দেখতে পাবো। এ পর্যন্ত প্রকল্পের মাত্র ১০ ভাগ কাজ শেষ হয়েছে। তা আমরা এগুলোর যে অগ্রগতি আছে সেগুলো আমরা ডিউ সময়ের মধ্যেই আছে, সময়ের অতিক্রান্ত হয়ে যায় নাই এবং আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হবে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া ৩০,০০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে
31 ডিসেম্বর 2025 পর্যন্ত, কিন্তু শেষ হতে 2028 সাল পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের 25% অর্থ যোগান দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। চোখের চিকিৎসা বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে আবারও বাংলাদেশে এলো উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস। বিকেলে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে 12 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। 11তম বারের মতো বাংলাদেশে এলো অরবিস। চক্ষু চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেবেন অরবিসের ক্লিনিক্যাল স্টাফ এবং স্বেচ্ছাসেবক ফ্যাকাল্টিরা। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। I'm equally proud to honor the nearly 4 decades of partnership between Orbis and the Bangladesh Ministry of Health and Family Welfare. Together and alongside local hospitals, we've helped to strengthen the eye care system throughout the country. 2002 to 2024, that means 22 years, they trained a lot of eye specialists to serve for the humanity. So this is really wonderful. That's why I would like to give my heartfelt thanks to them. জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুরুত্বপূর্ণ সংস্কারে একমত হতে অতিরিক্ত সময় লাগতে পারে। নির্বাচনের জন্য ধৈর্য ধরতে বললেন প্রধান উপদেষ্টা। ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪,০০০ কোটি টাকা। 1.5 দশকের লুটপাটে আরও 2 বছর ভুগবে দেশ, বলছে সিপিডি। পাচার হওয়া অর্থ ফেরাতে ঢাকাকে সহযোগিতা করবে লন্ডন। এই ছিল জনপদের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।